সো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব জনন। ওকে, জনন বলতে কি বোঝো দেখি একটু শুনি, কার কি ধারণা। আমার কাছে পড়তে গেলে কথা বলতে হবে। আমাদের এখানে কালকে আমাদের যে নবীজি ছিলেন, মানে মুসলিম ধর্মের যিনি নবীজি হন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। আচ্ছা, কেউ বলো দেখি জনন বা রিপ্রোডাকশন বলতে কি বোঝো, কার কি মনে হয়? যে পদ্ধতিতে জীব বংশ বিস্তার করে তাকে জনন বলে। ঠিক আছে, আর আর কার কি মনে হয়? আর স্যার বংশ বিস্তার করে তাদের অস্তিত্বকে মানে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আচ্ছা, আর কার কি মনে হয়? আপনি কবে গ্রিন স্ক্রিন লাগালেন? আরে আমি তো রোজই গ্রিন স্ক্রিনে ক্লাস করাই রে। হ্যাঁ, চলো। জনন হচ্ছে একটা নতুন প্রজন্ম সৃষ্টির পদ্ধতি, সোজা কথা। ঠিক আছে, মানে অপত্য তৈরির পদ্ধতি হচ্ছে জনন। সে যে কেউ হতে পারে। ঠিক আছে, মানে মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী সবাই জন্মের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে। ঠিক আছে, তো অপত্য জীব সৃষ্টির পদ্ধতি হচ্ছে জনন। ক্লিয়ার? এবারে অনেক রকম সংজ্ঞা হয়, কেন করে তার অনেক নানা রকম কারণ আছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো জননের যদি সংজ্ঞা আমরা দেখি, প্রকৃত সংজ্ঞা কি কি বলছে? যে জৈবনিক প্রক্রিয়ায় জীব নিজের দেহাংশ মানে নিজের বডি থেকে, নিজের বডির দ্বারা নিজের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি করে, মানে নিজের মতো বৈশিষ্ট্যযুক্ত। ঠিক আছে, এবং সৃষ্টি করে নিজের অস্তিত্বকে বজায় রাখে, তাকেই জনন বলে। জননের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের প্রজাতি বা নিজের যে জিনটা আছে সেইটার অস্তিত্বকে বজায় রাখা। ধরো ধরো আমার যেমন একটা প্রবলেম আছে, আমার প্রবলেম হচ্ছে আমি কালার রেড আর গ্রিন কালার আমি গুলিয়ে যাই, মানে আমার মানে আমি ওখানে আমার একটু ব্লাইন্ডনেস আছে বলতে গেলে। ঠিক আছে, সবাই জানে না, তো বলছি তোমাদের। তো এটাকে কালার ব্লাইন্ডনেস বলা যেতে পারে কিছুটা হলো। তো এইটা ধরো আমার ধরো পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদের বডিতেও ধরো সঞ্চারিত হলো, বা ধরো কারোর চুলের রং লাল। ঠিক আছে, মানে ন্যাচারালি লাল, কালার করে লাল করে। ঠিক আছে, লাল। আর তার সাথে একজন কালো চুলের ব্যক্তির বিবাহ হলো। ঠিক আছে, তাহলে তাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদের চুল লাল কালো বা লাল বা কালো, মানে বেশিরভাগ লাল হওয়ারও সম্ভাবনা কিছু তো থাকবে। এই যে তার জিনটা তার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে তার অস্তিত্বটা তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটার জন্যই মানুষ জন্ম করে, তাই না? মানে তার অস্তিত্বটা বোঝা যায়। একটা পরীক্ষায় ছিল, একটা পরীক্ষা মানে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে। একটা ধরো পুকুর আছে, ঠিক আছে, এই পুকুরে সাইকোলজি প্রশ্ন। ঠিক আছে, একজন ব্যক্তি আছে, তার একটা সন্তান আছে আর একটা ভাই আছে। ঠিক আছে, তো সে কাকে বাঁচাবে যদি দুজনে পড়ে যায়, প্রথমে কাকে বাঁচাবে? ঠিক আছে, সাইকোলজির দিক থেকে। ঠিক আছে, একজনকেই তোলার অপশন আছে। তুমি বলবে হ্যাঁ অবভিয়াসলি তার নিজের একেই বাঁচাবে, ছেলেকেই বাঁচাবে। হ্যাঁ ঠিকই কথা, কিন্তু তার কারণ যদি আমরা সাইকোলজিক্যাল ফ্যাক্ট দিয়ে ভাবি বা বায়োলজিক্যাল দিক থেকে ভাবি, তার কারণ কি জন্য বাঁচাবে? কারণ তার নিজের বৈশিষ্ট্য, নিজের অস্তিত্বটাকে ধরে রাখার জন্য বাঁচাবে, তার জিনের, তার নিজস্ব জিনের অস্তিত্বটাকে ধরে রাখার জন্য বাঁচাবে। ঠিক আছে, যদিও এটা খুব স্বার্থপরতার কথা, বাট তা নয়, কিন্তু দুজনকেই বাঁচানো উচিত, বাট এটা ফ্যাক্ট। ক্লিয়ার? তো সেটাই হচ্ছে, মানে যে জৈবনিক প্রক্রিয়ায় জীব তার নিজের দেহের কিছু অংশ, যেমন কি কি অংশ, অঙ্গ হতে পারে, রেণু বা জনন কোষের দ্বারা নিজের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি করতে পারে এবং নিজের অস্তিত্বকে বজায় রাখে, তাকেই জনন বলা হয়। ক্লিয়ার?
যে জায়গাগুলো আমি দাগ দিয়েছি সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই মার্ক করতে হবে। ওকে, নেক্সট, জননের গুরুত্ব কি? জননের গুরুত্ব হচ্ছে বংশবৃদ্ধি ও তার অস্তিত্ব রক্ষা। বংশবৃদ্ধি করা এবং তার অস্তিত্বকে রক্ষা করা। এই যে বললাম, মানে একজন বললে সমদ্বীপ যতটা সম্ভব যে বংশবৃদ্ধি করে, মানে নিজের অপত্যের সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং তার অস্তিত্বকে রক্ষা করে, তার যে জিনটা সে দিয়ে গেল সেই তাকে রক্ষা করা, তার নিজস্ব জিনটাকে রক্ষা। 2 নম্বর কি? বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। মৃত্যুর ফলে জীবের সংখ্যা কমে যায় এবং জননের মাধ্যমে সেই সংখ্যা বাড়ে। মানে ধরো, এই যেমন ধরো সামনে করোনা এলো, ঠিক আছে, এই কোভিড এর ফলে যত জিনের সংখ্যা কমে গেল, কিন্তু তারা কি করলো, তাদের জননের মাধ্যমে তাদের সংখ্যা, এখন কি মানুষের সংখ্যা কমে গেল, এত লক্ষ লক্ষ লোক মারা গেল, তাহলে কি মানুষের সংখ্যা কম? না, তার থেকে বরং দ্বিগুণ তিন গুণ হারে আবার মানে অপত্য জন্ম হয়েছে, ঠিক আছে, লকডাউনে। তো সেই জন্য পৃথিবীর জনসংখ্যা কিন্তু কমে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে, প্রকরণ সৃষ্টি করে। জনন যত মানে মিওসিস কোষ বিভাজনে আমরা কালকের ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে মিওসিস কোষ বিভাজনে প্রকরণ ঘটে। প্রকরণ মানে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের সৃষ্টি হয়, ঠিক আছে। কারণ ধরো একটা বাদামি বর্ণ আর একটা ধরো কালো বর্ণের মিলনে ধরো একটা লাল বর্ণের কোনো কিছু তৈরি হলো, তাহলে কি একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হলো। এই বৈশিষ্ট্য ধরো অন্য কারোর কাছে নেই, তাহলে এটাই কি একটা প্রকরণ সৃষ্টি হলো। সেই জন্য দেখো পৃথিবীতে এত কোটি 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 মানুষ, কিন্তু কারোর সাথে কারোর 100% মিল কোথাও পাবে না। কারণ হচ্ছে এই প্রকরণ বা যৌন জননের মিওসিস কোষ বিভাজনের জন্য, ঠিক আছে। এরপর আসছে বংশের ধারাবাহিকতাকে বজায় রাখা। অপত্য জীব জনিত্রী জীবের বৈশিষ্ট্য বহন করে এবং ফলে বংশের ধারাবাহিকতা বজায় রাখে। ওকে, চলো নেক্সট হচ্ছে জননের পদ্ধতি। জননের পদ্ধতিকে আমরা মেইনলি তিনটে ভাগে ভাগ করি। কি কি ভাগ? অযৌন জনন, যৌন জনন আর অপুংজনি, তাই তো? অযৌন জনন, যৌন জনন আর অপুংজনি। সো অযৌন জননটা কি? অযৌন জনন হচ্ছে যে জনন পদ্ধতিতে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয় এবং জনিত্রী জীবদেহে রেণু উৎপাদন ও দেহকোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি। কি বলছে? কিছু বোঝা গেল? কি বলছে? যে জনন পদ্ধতিতে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, একটাই জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা ভালো করে মনে রাখো, একটাই জীবের প্রয়োজন হয় এবং জনিত্রী জীবদেহে রেণু উৎপাদন হয় অথবা তার দেহের যে কোষ, সেই কোষ বিভাজনের মাধ্যমে, কিভাবে বিভাজিত হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলা হয়। মানে যৌন জনন প্রক্রিয়ায় যেমন দুটো জীবের প্রয়োজন হয়, কিন্তু অযৌন জনন প্রক্রিয়ায় একটা জীব সে নিজে থেকেই অযৌন জননের মাধ্যমে সে বংশ বিস্তার করতে পারে। তাহলে বুঝতেই পারছো অযৌন জনন তাহলে কারা বেশিরভাগ করে থাকে? অযৌন জননের মাধ্যমে বেশিরভাগ উদ্ভিদের জননগুলো আমরা দেখতে পাই। আর যৌন জনন তো প্রাণীতেই বেশি দেখা যায়। তো দেখো এবার উদাহরণ কি বলছে? জবা বা গোলাপ গাছের একটি শাখা হলো উদ্ভিদের একটি দেহাংশ যা থেকে মূল সৃষ্টি হলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে শাখাটা নতুন পাতা, শাখা ইত্যাদি সৃষ্টি হলে একটা নতুন চারা গাছের সৃষ্টি হয়, ঠিক আছে। আর এর গুরুত্ব কি বলছে? অযৌন জননের গুরুত্ব কি? জননের নিশ্চয়তা। মানে কি বলছে? একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, জননের নিশ্চয়তা বেশি। মানে ধরো এখানে ধরো দুটো গাছ দরকার, ধরো একটা গোলাপ, লাল গোলাপের সাথে একটা হলুদ গোলাপ, ধরো এমন পদ্ধতি আছে যে একা জনন হবে না, ঠিক আছে, ধরো নেই, এক অযৌন জনন নেই, তাহলে ধরো পৃথিবীতে একটাই লাল গোলাপ বেঁচে আছে, সে আর কোনো গোলাপই নেই, তাহলে কি আর গোলাপের সংখ্যা শেষ হয়ে যাবে? না, হবে না। সেই পদ্ধতি নিশ্চয়ই আছে, সেই পদ্ধতি হচ্ছে অযৌন, ঠিক আছে, কারণ সে যদি পেয়ার না পায়, তাই না, তো সেই জন্য অযৌন জনন মানে জননের নিশ্চয়তা আছে। আচ্ছা, অপত্য উৎপাদন কম সময়ে অনেক বেশি অপত্য উৎপাদন করা যায়, কারণ যৌন জনন প্রক্রিয়া বহুদিন ধরে চলতে থাকে, কিন্তু অযৌন জনন প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন হয়। অপত্যের প্রকৃতি, হ্যাঁ, অপত্যের প্রকৃতি অধিকাংশ ক্ষেত্রে অপত্য জনিত্রী জীবের মতোই দেখতে হয়, কারণ কি এখানে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, মিওসিস কোষ বিভাজন হচ্ছে না, সেজন্য সেম দেখতেই হবে, তাহলে অনুরূপ হয়।
প্রকরণ সৃষ্টি মিওস্পোর থেকে বিভিন্ন উৎপন্ন উদ্ভিদ উৎপন্ন জীব ছাড়া অপত্য সৃষ্টির সময় প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে না। তাহলে মিওস্পোর থেকে উৎপন্ন জীব ছাড়া অন্যান্য পদ্ধতি অন্যান্য সময় প্রকরণের সম্ভাবনা থাকে না। শুধু এই পয়েন্টটুকুই মাথায় রাখো, এর ডিটেইলস জানতে হবে না যে মিওস্পোর থেকে, যখন স্পোর থেকে উৎপন্ন জীব ছাড়া অপত্য সৃষ্টি হয়, তাছাড়া এই অযৌন জনন পদ্ধতিতে প্রকরণের সম্ভাবনা থাকে না। ঠিক আছে, মানে সেমই জন্ম, মানে একটা লাল গোলাপ থেকে তুমি একটা লাল গোলাপই পাবে। ঠিক আছে, তুমি আশা করো না লাল গোলাপ দিয়েছি আর আমি একটা হলুদ গোলাপ পাবো, পাবে না। ঠিক আছে, চলো নেক্সট। এর এক অযৌন জননের বিভিন্ন রকম ভাগ আছে, তার আমি ট্রিক্স দিয়েছিলাম কিছু, সেই ট্রিক্সটা আমি তোমাদের এখানে দিয়েছি। রিমি ও আদি ব্যায়াম করতে করতে কষ্ট হলে খুব স্পিডে জল খেয়ে পুনরায় প্ল্যান করে। ঠিক আছে, তো এটা আবার বলে দিচ্ছি কি কি। দেখো কি বলছে, অযৌন জনন পদ্ধতির ভাগ হচ্ছে কি বিভাজন প্রক্রিয়া। বিভাজন কেমন ভাবে হয়, দ্বিবিভাজন হয় আবার বহু বিভাজন হয়। কি রকম, দ্বিবিভাজন আর বহু বিভাজন। তাহলে দ্বিবিভাজন কে করে, দ্বিবিভাজন করে অ্যামিবা করে। এই যে আদি ব্যায়াম করে, দ্বিবিভাজন করে দ্বিবিভাজন অ্যামিবা আদি। ঠিক আছে, বহু বিভাজন কে করে, বহু বিভাজন করে ম্যালেরিয়ার প্লাজমোডিয়াম ভাইরাস জীবাণু। ঠিক আছে, ম্যালেরিয়ার প্লাজমোডিয়াম ভাইরাস জীবাণু সে কি করে, বহু বিভাজন করে। তো ব্যায়াম থেকে এসছে বহু বিভাজন করে। বহু বিভাজন ব্যায়াম থেকে এসছে ম্যালেরিয়ার জীবাণু। তো বলতে পারবে যে ম্যালেরিয়া রোগটা ছড়ায় প্লাজমোডিয়াম ভাইরাস, এটা কোন মশা ছড়ায়? দেখি কে বলতে পারো। স্ত্রী অ্যানোফিলিস মশা। হ্যাঁ ঠিক। আর ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? এডিস মশা। এডিস মশা। আজকে আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, তোমাদের ফিজিক্স স্যারও গেছিলেন, তো সেখানে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? চলো নেক্সট। এই যে প্লাজমোডিয়ামের বহু বিভাজনের ছবি দেখো কি বলছে এখানে। দ্বিবিভাজন কাকে বলে, এককোষী জনিত্রী জীবের বিভাজনের মাধ্যমে দুটো অপত্য জীব সৃষ্টি। মানে একটা এককোষী জীব সে ভেঙে গিয়ে দুটো অপত্য জীব সোজা হয়ে যাবে, এটাই হচ্ছে দ্বিবিভাজন। ঠিক আছে, একটা ভেঙে দুটো। বহু বিভাজন কি, বহু বিভাজন হচ্ছে জনিত্রী জীবের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে প্রতিটা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কিছু অংশ নিয়ে অপত্য, মানে একটা জনিত্রী জীব থেকে সেটা বারবার বিভাজিত হবে, বারবার বিভাজিত হবে, বারবার বিভাজিত হয়ে বারবার অনেকগুলো অপত্য সৃষ্টি করে, তাকেই বহু বিভাজন। তাহলে অ্যামিবা কি করে, জাস্ট দিয়ে ভেঙে যায়। অ্যামিবার শেপ নেই, অ্যামিবার গমনাঙ্গ কি ঘনপদ আমরা পড়েছি। তো সেই অ্যামিবা কি করে, দ্বি বিভাজন দেখায়। আর প্লাজমোডিয়াম যেটা ম্যালেরিয়ার জীবাণু, সে বহু বিভাজন দেখায়। এবার এখানে একটু ডিটেইলস আছে, এটা আমি একবার বলে দিচ্ছি, দেখে নাও কি বলছে। প্রথমে অ্যামিবার ঘনপদগুলি অবলুপ্ত করে প্রায় গোলাকার ও পরে ডাম্বেল আকৃতি ধারণ করে। এই সময় নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে, অবশেষে নিউক্লিয়াসের মধ্যস্থল সংকুচিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সঙ্গে অ্যামিবার দেহের মধ্যস্থল ক্রমশ সংকুচিত হয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি হয়। এই ব্যাপারটা কিন্তু খাতায় থাকতে হবে। যদি বলে অ্যামিবার দ্বিবিভাজনটি সংক্ষেপে লেখো, তখন কি লিখতে হবে, অ্যামিবার দেহের মধ্যস্থল ক্রমশ সংকুচিত হয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলে দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি হয়। এই কথাটা যেন থাকেই থাকে। তুমি আর আশিবাজি কে ডাম্বেল আকৃতি দেখতে হয়, কে তোমার রড শেপ, অত লেখার দরকার মানে দেখবে না। মেইন দরকার এটা, অপত্য অ্যামিবার ক্রমশ বৃদ্ধি পেয়ে ঘনপদ বিশিষ্ট অ্যামিবার পরিণত। মেইন কথা হচ্ছে এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা যেন থাকে। এটা হচ্ছে প্লাজমোডিয়ামের বহু বিভাজন। প্লাজমোডিয়ামের ক্রিপ্টোমেরোজয়েড দশা, ক্রিপ্টোমেরোজয়েড দশায় আরবিসির মধ্যে প্রবেশ করে, ক্রিপ্টোমেরোজয়েড দশা আরবিসির মধ্যে প্রবেশ করে প্রথমে অ্যামিবয়েড চলনে সক্ষম ট্রোফোজয়েড দশা ও পরে গোলাকার সাইজন্টে পরিণত হয়। তাহলে কি কিতে পরিণত হয়, একটা ট্রোফোজয়েড আর একটা সাইজন্টে পরিণত হয়। সাইজন্টের নিউক্লিয়াস 6 থেকে 8 বার বিভাজিত, এই যে বলেছিলাম বারবার বিভাজিত হয়। তাহলে পরীক্ষায় দিতে পারে যে প্লাজমোডিয়ামের ভেঙে যাওয়ার পরে কোনটার নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়, তখন উত্তর হবে সাইজন্টের নিউক্লিয়াস বারবার 6 থেকে 8 বার বিভাজিত হয়ে অপত্য নিউক্লিয়াস গঠন করে, যেগুলি অল্প পরিমাণ সাইটোপ্লাজম বেষ্টিত হয়ে মেরোজয়েড গঠন করে।
সাইজন বহুবিভাজন পদ্ধতিতে মেরুজয়েট গঠন হলে তাকে সাইজোগনি বলা হয়। ঠিক আছে, তাহলে সাইজনটা ভেঙে গিয়ে বারবার বিভাজিত হয় এবং সে প্রচুর অপত্য সৃষ্টি করে এবং সে বহু বিভাজন ঘটায়। ক্লিয়ার? তাহলে অ্যামিবার দ্বিবিভাজন হলো, জাস্ট ভেঙে গেল দুটো টুকরোতে, আর প্লাজমোডিয়ামের কি হলো, বহু বিভাজন হলো। তাহলে আমাদের শর্ট টেক্সট কি, আদি অ্যামিবাদি আদি, আর বহু বিভাজন ব্যাম, বহু বিভাজন ব, আর প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু সেজন্য ব্যাম। ক্লিয়ার? এতটা বলো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ঠিক আছে, চলো এবারে নেক্সট হচ্ছে কোরোকোদগম। তাহলে এখানে কি শর্ট ট্রিক্স কি ছিল কোরোকোদগমের? দেখো ভাই, কোরোকোদগম কার ঘটে? হ্যাঁ, বহু বিভাজন ঘটে এবং কষ্ট হলে, এই যে কষ্ট হলে, তাহলে ক থেকে কোরক কে উৎপাদন করে? ইস্ট। কষ্ট, দেখো এইটা হচ্ছে কোরোকোদমের ছবি, এইটা হচ্ছে প্লাজমোডিয়ামের, আর এটা হচ্ছে কোরোকোদমের ছবি। অ্যাকচুয়ালি কি হয়, ইস্ট এরকম ভাবে থাকে। ঠিক আছে, আমি আঁকছি একটা, জাস্ট এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, হঠাৎ করে এর মধ্যে একটা ধরো চেঞ্জেস দেখা যায়, মানে ধরো তোমার কি বলে, এর মধ্যে প্রকরণ দেখা গিয়ে এর মধ্যে একটা টিউমার শেপ তৈরি হয়। ঠিক আছে, এবারে সে আস্তে আস্তে কি করে, এই নিউক্লিয়াসটাকে এর মধ্যে সঞ্চার করতে থাকে, পরের আকৃতিটা ধরো এরকম হলো। ঠিক আছে, এর পরের ফেজে কি হবে, এটা ভেঙে গিয়ে দুটো আলাদা অপত্য সৃষ্টি হবে, এ আবার বড় হবে, এরকম ভাবে সৃষ্টি হবে। এইটাই হচ্ছে কোরক। ওকে, কোরোকোদগম। তো কোরক সৃষ্টি হয় কার? কোরোকোদগম কি জনিত্রী জীবদেহে উপবৃদ্ধি মানে উপরে থেকে একটা ছোট মতো বৃদ্ধি হচ্ছে, বা যাকে আমরা ওই টিউমার শেপ বলছি, বা যাকে কোরক বলছি, থেকে নতুন অপত্য সৃষ্টিকে কোরোকোদগম বলে। অ্যাকচুয়ালি কোরক উদ্গম হচ্ছে, সেজন্য কোরোকোদগম বলে। তাহলে কোরোকোদগম করে কি, ইস্ট করে, আর হাইড্রাও করে থাকে কিন্তু কোরোকোদগম। ঠিক আছে, ইস্ট করে থাকে আর হাইড্রা করে থাকে কোরোকোদগম। তাহলে অনুকূল পরিবেশে ইস্টের এককোষী দেহের কোনো অংশ স্ফীত হয়ে একটি উপবৃদ্ধি গঠন করে, যেটা দেখালাম, তাকে কোরক বা মুকুল বলে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কোরক কাকে বলে। ঠিক আছে, তখন এটা লিখবে। এই উপবৃদ্ধির মধ্যে মাতৃকোষের নিউক্লিয়াসটা ঢুকে যায় এবং সাইটোপ্লাজম প্রবেশ করে এবং কোরকটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকৃতি ধারণ করে এবং পরে সেটা বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়। সেটা কে করে? ইস্ট করে। হাইড্রা কি করে? হাইড্রার দেহে কোনো একটি স্থান একটি উপবৃদ্ধি দেখা যায়, সেম উপবৃদ্ধি দেখা যায়, এবং এটি কোরক, এটাকেই কোরক বা মুকুল বলে। কোরকটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে জনিত্রী দেহের অনুরূপ আকৃতি ধারণ করে, জনিত্রী দেহের মতো সেম আকৃতি ধারণ করে এবং কোরকটি জনিত্রী থেকে বিচ্ছিন্ন, সেম প্রসেস। ওকে, এবার আসছে কি খন্ডি ভবন। খন্ডি ভবনের ট্রিক্স কি ছিল? খন্ডি ভবনের ট্রিক্স ছিল খুব স্পিডে, খুব থেকে খন্ডি ভবন, স্পিডে থেকে হচ্ছে স্পাইরোগাইরা। ওকে, খন্ডি ভবনের ছবি দেখে যাবো, একটা স্পাইরোগাইরা এরকম দেখতে। ঠিক আছে, হঠাৎ করে মাঝখানে এরকম একটা কাটিং এর কাট হলো, যেখান থেকে কাট হলো সেখান থেকে দুটো ভেঙে গেল, ভেঙে গিয়ে তার আবার দুটো আলাদা আলাদা স্পাইরোগাইরা গঠন করে। ঠিক আছে, মানে এটাকে তুমি ওই বহু বিভাজনের মতোই বলতে পারো খানিকটা, বাট বিভাজন নয়, এটাকে খন্ডি ভবন বলা হয়। ঠিক আছে, মানে মাঝখানে একটা কাট সৃষ্টি হলো, সেটা থেকে আবার তারা নিজস্ব আলাদা আলাদা তাদের স্ট্রাকচার তৈরি হবে। এটা কে করে? খন্ডি ভবন দেখায় কি খুব স্পিডে, সেজন্য স্পাইরোগাইরা। খন্ডি থেকে খুব স্পিডে থেকে স্পাইরোগাইরা। তাহলে জনিত্রী দেহে খণ্ডিত দেহার হওয়ার পর, জনিত্রী দেহ খণ্ডিত হওয়ার পর প্রতিটি খণ্ড থেকে অপত্য সৃষ্টিকে খন্ডি ভবন বলা হয়। জনিত্রী দেহ থেকে খণ্ডিত হওয়ার পর প্রতিটি খণ্ড থেকে অপত্য সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে খন্ডি ভবন। স্পাইরোগাইরার সূত্রাকার দেহটা জলের ঢেউয়ের ধাক্কায় কখনো বা জলজ প্রাণীর দ্বারা অন্য কোনো ভাবে একাধিক কোষযুক্ত খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রতিটা খণ্ড থেকে পরে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে খণ্ডগুলি বৃদ্ধি পেয়ে একটি পরিণত স্পাইরোগাইরায় পরিণত হয়। একেই খন্ডি ভবন বলে। এই মাইটোসিস পদ্ধতিটা, এইটা কিন্তু অবশ্যই লেখা চাই খাতায়। ঠিক আছে, টিচার এটাই দেখবে যে সে মাইটোসিস লিখেছে না মিওসিস লিখেছে, না কিছুই লেখেনি। ঠিক আছে, যদি তুমি সব লিখলে মাইটোসিস লিখলে না, তাহলে এই যে যদি 2 থাকে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি তুমি মিওসিস লিখলে তাহলে তো তোমাকে কেটে 1 দেবে।
বা নাও দিতে পারে নাম্বার। আর যদি মাইটোসিস লেখো তাহলে তোমায় 2 এর 2 দেওয়ার সময়। বোঝা গেছে কত ছোট ছোট জায়গাগুলো বুঝতে হবে। চলো নেক্সট, এটা হচ্ছে পুনরুৎপাদন। দেখো পুনরুৎপাদন করে কে? প্ল্যানেরিয়া। পুনরুৎপাদনের শর্ট ট্রিক্স কি ছিল? পুনরুৎপাদন এই যে পুনরায় প্ল্যান করে, পুনরুৎপাদন পুনরায় প্ল্যান করে, ঠিক আছে? হাইড্রাও কিন্তু করে থাকে। তো পুনরুৎপাদন কি করে? প্ল্যান এরিয়া। দেখো প্ল্যান এরিয়াটা কি রকম হয়? এই ধরো একটা প্ল্যান এরিয়া, ওকে, কোথায়? এই যে এটা ধরো একটা প্ল্যান এরিয়া। সে তার বডিতে এখানে একটা কাট হলো, এখানে একটা কাট হলো, কেটে গিয়ে সে ধরো আলাদা আলাদা এরকম দেখতে হয়ে গেল, আলাদা আলাদা এরকম খণ্ডে বিভক্ত হয়ে গেল, ওকে। এবারে এই যে প্রতিটা খণ্ড সে আবার নিজে থেকে উৎপাদন করে নেবে, প্রতিটা খণ্ড নিজে থেকে আবার জুড়ে যাবে, এই যে জুড়ে যাবে, ঠিক আছে? যে জুড়ে গেল, এই যে জুড়ে যাওয়া হচ্ছে, এই ফলে নতুন প্ল্যান এরিয়া তৈরি হচ্ছে, একেই বলা হচ্ছে পুনরুৎপাদন। নতুন করে আবার পুনরায় উৎপাদিত হচ্ছে, সেজন্য এই পদ্ধতিকে বলা হয় পুনরুৎপাদন। কে করে থাকে? প্ল্যান এরিয়া। তাহলে কোনো জীবদেহের কোনো অংশ খণ্ডিত বা কর্তিত হলে ওই খণ্ডিত অংশ থেকে কোষ বিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টিকে আমরা কি বলে থাকি? পুনরুৎপাদন বলে থাকি। পুনরুৎপাদন কে করে? প্ল্যান এরিয়া বা চ্যাপ্টা কৃমি, ঠিক আছে? চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি দেহ কোনো ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে গেলে এগুলো মাইটোসিস পদ্ধতিতে, দেখো আবার সেম লেখা আছে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে পুনরুৎপাদন পদ্ধতিতে সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টা কৃমির সৃষ্টি হয়। ওকে, চ্যাপ্টা কৃমির উদাহরণ কেউ দিতে পারবে? এটাকে ইংলিশে বলে ফ্ল্যাট ওয়ার্ম, ঠিক আছে? স্যার ফ্যাসিওলা হেপাটিকা। হবে টেপ ওয়ার্মও মানে ফিতার মতো দেখতে হয়, ঠিক আছে? অনেকটা এরা শুয়ে থাকে, এটাকে মানে একদম পাতার মতো হয়, ঠিক আছে? চলো নেক্সট, লাস্ট অজন্মজন পদ্ধতি, সেটা হচ্ছে রেণু উৎপাদন। তা রেণু উৎপাদন কারা কারা করে থাকে? ছত্রাক করে থাকে, মশক করে থাকে, আর ফার্ন করে থাকে, ঠিক আছে? আমি ওখানে শুধু মশটা বলেছিলাম, রেণু কৃমি বলেছিলাম, ঠিক আছে? বাট ছত্রাকও হবে, ফার্নও হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, ছত্রাক, আচ্ছা এখানে আমার কাছে ছবি আছে, এই যে, ছত্রাকের দেহে রেণু উৎপাদন কিভাবে হচ্ছে দেখো। এই যে একটা ধরো ছত্রাকের বডি, এটা ধরো একটা ছত্রাক, তার মধ্যে এই যে এগুলো হচ্ছে অয়েডিয়া বলা হয়, ঠিক আছে? এই অয়েডিয়ার মধ্যে যদি দেখা যায় এরকম ছোট ছোট অংশে বিভক্ত থাকে, তার মধ্যে এরকম ছোট ছোট স্পোর ফর্মেশন ঘটে। কি ঘটে? স্পোর ফর্মেশন ঘটে বা রেণু উৎপাদন হয়, যাকে যেগুলো কনিডিয়াসিস, এগুলো পরে পড়বে। এই স্পোর গুলো আবার ভেঙে গিয়ে সে হতে পারে বায়ু দ্বারা বা যেভাবে হোক ভেঙে গিয়ে সেখান থেকে আবার পুনরায় নতুন উদ্ভিদ বা নতুন ছত্রাক সৃষ্টি হয়। সেরকম মশের ক্ষেত্রে হয়, ফার্নের ক্ষেত্রে ফার্নের যৌনক্রম পড়ব, তখন আবার দেখতে পাবে ফার্নের সোরাস থাকে, সেই সোরাস গুলো ভেঙে গিয়ে আবার রেণু থেকে আবার যখন বাইরের দিকে চলে যায় তখন নতুন ফার্ন সৃষ্টি হয়, ঠিক আছে? তো এইভাবে কি হয়, ছত্রাক, মশ বা ফার্নেতে রেণু উৎপাদনের মাধ্যমে আমরা কি করে থাকি? অযৌন জনন পদ্ধতি করে থাকি। রেণু উৎপাদনটা আসে মেইনলি দেহাংশ বা রেণুস্থলীর মধ্যে এককোষী ফ্ল্যাজেলা যুক্ত বা ফ্ল্যাজেলা বিহীন রেণু সৃষ্টিকে রেণু উৎপাদন বলা হয়, ঠিক আছে? ফ্ল্যাজেলা যুক্ত বা বিহীন রেণু সৃষ্টি হওয়াকে বলা হয় রেণু উৎপাদন, ঠিক আছে? তো এরকম ছত্রাকের উদাহরণ হচ্ছে কনিডিয়া, জুস্পোর, ওকে, জুস্পোর। আর মশের উদাহরণ হচ্ছে পোগোনিটা, ফিউনারিয়া। আর ফার্নের উদাহরণ হচ্ছে ড্রায়োপটেরিস মার্সিলিয়া, মার্সিলিয়াকে শুষ্নি শাকও বলা হয়, ঠিক আছে? নেক্সট, অযৌনজনন কমপ্লিট, এবার আসছে যৌনজনন, ওকে। তাহলে যৌনজননকে আমরা কি নামে চিনি? সেক্সুয়াল রিপ্রোডাকশন। যে জনন পদ্ধতিতে জনন কোষ মানে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হয়, এই স্ত্রী গ্যামেট ও পুংগ্যামেটের মিলনকে আবার আমরা কি নামে চিনি? নিষেক বলি। এই মিলনের দ্বারা যখন নতুন অপত্য সৃষ্টি হয় তাকেই বলা হয় কি? যৌনজনন। যেমন যেমন ধরো উদাহরণ হিসেবে বলছে, আম বা কাঁঠালের ক্ষেত্রে ফুলের পরাগরেণু থেকে পুংগ্যামেট ও
ও ফুলের ডিম্বাশয়ে অবস্থিত ডিম্বক মধ্যস্থ স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে বা ভ্রূণাণু গঠন করে। তাহলে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিয়ে কি গঠন করলো? জাইগোট গঠন করলো। এরপর নিষেক হলো, নিষেকের এই দুজনের মিলন হলো, নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয় এবং বীজ অঙ্কুরিত হয়ে আম বা কাঁঠালের চারা গাছ তৈরি হয়। পরীক্ষায় দেবে ডিম্বক কিসে রূপান্তরিত হয়? ডিম্বক বীজে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। ওকে, ডিম্বক বীজে রূপান্তরিত হয়, ডিম্বাশয় ফুলে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বক বীজে রূপান্তরিত হয় আর ডিম্বাশয় ফুলে পরিণত হচ্ছে। ওকে, এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে জননের নিশ্চয়তা এখানে থাকে কম থাকে, তুলনামূলক কম থাকে। ওখানে যেমন বেশি ছিল, এখানে তুলনামূলক কম থাকে। কেন? কারণ দুটো জনিত্রী জীবের এখানে প্রয়োজন হচ্ছে। সবসময় দুটো জনিত্রী জীব নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, সেজন্যই দেখে থাকো অনেক সময় ধরো পৃথিবীতে জনসংখ্যা 100, ধরো পৃথিবীতে ধরো ভারতেই ধরো 141 কোটি, হিসাব করে দেখতে গেলে প্রায় 40 কোটি মানুষ অবিবাহিত। ঠিক আছে, তাই কি তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কম, তাই না? তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এর নিশ্চয়তা অনেক কম, কারণ এ তো একা সন্তান উৎপাদন করতে পারবে না। তাহলে এর কি নিজের জিনটা বা পরিবেশে বা রেখে যাওয়ার ক্ষেত্রে তার অনেক সম্ভাবনা কম। অপত্য উৎপাদন অধিক সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়ায় তুলনামূলক কম অপত্য উৎপন্ন হয়। অপত্যের প্রকৃতি কেমন হয়? উৎপন্ন অপত্য জীব নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, সে অভিযোজিত হয়েছে, উন্নত বৈশিষ্ট্য যুক্ত হয়েছে, এবং অপত্য জীব জনিত্রী জীবের থেকে পৃথক বৈশিষ্ট্য যুক্ত হয়। মানে তার মায়ের বৈচিত্র্য, তার বাবার বৈশিষ্ট্য দুটো মিলিয়ে সে তৈরি হয়। সেজন্য দুটো আলাদা, তার বডিতে বিভিন্ন রকম আলাদা আলাদা বৈশিষ্ট্য তাদের বডিতে দেখা যায়। এরপরে প্রকরণ সৃষ্টি, যেহেতু দুটো আলাদা বৈশিষ্ট্য দেখা যায়, সেজন্য তাদের মধ্যে প্রকরণ সৃষ্টি হচ্ছে, আলাদাই একটা দেখতে হয়। ঠিক আছে, যেমন তোমরা দেখেছো সন্ধ্যা মালতী ফুলে ওই সাদা আর সাদা আর সম্ভবত পিঙ্ক কালারের তৈরি হয়। সাদা আর লাল, লাল বর্ণের সন্ধ্যা মালতী ফুল, লাল বর্ণ আর সাদা বর্ণের মিলনে কি হচ্ছে? এটা তোমার পিঙ্ক কালারের ফুল তৈরি হচ্ছে। তাহলে কি একটা মাঝামাঝি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি হলো। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রকরণ, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি। ওকে, নিষেক কাকে বলে? নিষেক হচ্ছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। পরীক্ষায় পড়বেই। ঠিক আছে, টেস্টে না হোক, যে কোনো একটা পরীক্ষায়, স্কুলের যে কোনো পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, যে কোনো জায়গায় নিষেক কাকে বলে পড়বেই পড়বে। ঠিক আছে, সংযুক্তি কি? সংযুক্তি হচ্ছে জনন কোষাধারের মিলনের পর দুটি গ্যামেটের অস্থায়ী মিলন। মোট কথা দুটি গ্যামেটের অস্থায়ী মিলনকে বলা হয় সংযুক্তি। ঠিক আছে, সিনগ্যামী জনন কি? কোষাধারের বাইরে, কোষের আধারের বাইরে গ্যামেট দুটোর স্থায়ী মিলনকে বলা হয় সিনগ্যামী। তাহলে যখন স্থায়ী মিলন ঘটে, পার্মানেন্টলি তাদের মিলন ঘটে, সেটাকে সিনগ্যামী। যখন তাদের অস্থায়ী মিলন ঘটে, মানে টেম্পোরারি মিলন ঘটে, তাকে বলে সংযুক্তি। ঠিক আছে, এবারে আসো যে যৌন জননের কি কি ভাগ আছে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। আইসো মানে কি? আইসোটোপ আমরা পড়েছি। আচ্ছা বলো তো আইসোটোপ কাকে বলে? আইসোটোপ, চলো বলো, কে বলতে পারে? স্যার, একই পরমাণুর যাদের প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকেই বলছে আইসোটোপ, পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা, প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান। আচ্ছা তাহলে বলো তো আইসোটোন কাকে বলে? আইসোবার মানে বিভিন্ন বিভিন্ন মৌলের পরমাণুর টোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, আর আইসো বারটা হচ্ছে ভর সংখ্যা সমান বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে। একটা ট্রিক শিখে নি, ঠিক আছে? আর জীবনে কখনো ভুলবে না। ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আছে তো, স্যারও জানে, হয়তো শেখায়নি, কি জানি না শিখিয়েছে কি। তো আইসো কথার মানে হচ্ছে সমান, এটা মনে রাখো। তাহলে আইসো, आइसो आइसो মানে कुछ ना कुछ तो इस लोग में সমান সমান বাটা है। ঠিক আছে, কি কি সমান আছে? টোপ, টোপের লাস্টে কি আছে? প, মানে প্রোটন সংখ্যা সমান। টোন,
লাস্টে কি আছে ন, মানে নিউট্রন সংখ্যা সমান, লাস্টে র মানে ভর সংখ্যা সমান, ব্যাস খতম। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আর কখনো ভুলবে? আইসোটোপ, টোন, বার, বোঝা গেছে? টোপের লাস্টে প মানে প্রোটন সংখ্যা সমান, আর সব তো সমানই হবে, আইসো মানে সমান, টোন মানে ন, লাস্টে নিউটন সংখ্যা সমান, র ভর, ভর সংখ্যা সমান, বোঝা গেছে? বোঝা গেছে? চলো, তাহলে আইসোগ্যামি কি? আইসোগ্যামি হচ্ছে যখন সমান আয়তন ও আকৃতির দুটি গ্যামেটের মিলন ঘটে, ঠিক আছে? তো ধরো ফ্ল্যাজেলার ক্ষেত্রে এরকম একটা গ্যামেট আর এরকম একটা গ্যামেট, দুটো একই রকমের গ্যামেট, একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট মিলন হচ্ছে, তখন তাকে দুটো একই আকৃতির, তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি কি? তখন একটা বড় আকৃতির গ্যামেট পুং গ্যামেট আর একটা ছোট আকৃতির স্ত্রী গ্যামেটের সাথে মিলন ঘটছে, তাকে বলা হচ্ছে কি অসম আকৃতির হচ্ছে, সেটা অ্যানাইসোগ্যামি। উগ্যামি মানে কি? এইটা পরীক্ষায় প্রচুর আছে। উগ্যামি কি? একটি সচল ক্ষুদ্র শুক্রাণু বা পুং গ্যামেট ও নিশ্চল বড় স্ত্রী গ্যামেটের মিলনকে, তাহলে কি সচল ক্ষুদ্র শুক্রাণু, দেখবে মানুষের শুক্রাণু কি হয়, সে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, মানে কি সচল, ঠিক আছে? কিন্তু স্ত্রী গ্যামেটের থেকে অনেক পরিমাণে ছোট হয়, কিন্তু অনেক হয়, কোটিতে হয়, ঠিক আছে? একটা সচল ছোট শুক্রাণু হবে, সচল ছোট শুক্রাণু যখন একটা বৃহৎ বড় স্ত্রী গ্যামেটের সাথে মিলন ঘটে, তখন তাকে বলা হয় কি উগ্যামি। এটা পরীক্ষায় পড়বে, উগ্যামি আর নিষেক ছাড়া প্রশ্ন হবে না, ওকে? জনন চ্যাপ্টারে উগ্যামি আর নিষেক ছাড়া প্রশ্ন হবে। তাহলে উগ্যামি কি? সচল ক্ষুদ্র পুং গ্যামেট বা শুক্রাণুর সাথে যখন নিশ্চল বড় স্ত্রী গ্যামেটের মিলন হয়, তাকে বলা হয় উগ্যামি। সাথে পারলে এই ছবিটা যদি দিয়ে দাও পাশে ছোট করে, আরো ভালো হয়। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে পুং গ্যামেটের চিহ্ন, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটের চিহ্ন। নেক্সট, এবার হচ্ছে যৌন জনন অযৌন জননের পার্থক্য। যৌন অযৌন আমরা খতম করতে চলেছি। যৌন জনন অযৌন জননের পার্থক্য ঠিক যেরকমটা দেওয়া আছে বইয়েতেও আছে, তোমরা পেয়ে যাবে, কিন্তু এরকমই লিখবে, ঠিক আছে? সাথে দাগ নম্বর অ্যাড করে দেবে। আর এই যে কালার গুলো দিয়েছি এর একটা বোঝানোর জন্য দিয়েছি যে এই হেডিংটা যেটা করবে আর এই দিকটা যেটা লিখবে সেটা সম্পূর্ণ একই কালিতে লিখবে, কিন্তু এই দুটো মাঝখানে দুটো আলাদা কালিতে লিখবে। চলো দেখি কি বলছে। বিষয় কি বলছে? জনিত্রী জীবের সংখ্যা। অযৌন জননে একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, যৌন জননে দুটো প্রয়োজন হয়, ঠিক আছে? ঠিক আছে ভাই, একটা থেকেই অযৌন জনন হচ্ছে, দুটো থেকে যৌন জনন হচ্ছে। গ্যামেট উৎপাদন, এখানে গ্যামেট উৎপাদন হয় না, কিন্তু যৌন জননে গ্যামেট উৎপাদন হয়। মাইটোসিস বা মিওসিস নির্ভরতা, অযৌন জনন প্রধানত মাইটোসিস নির্ভর হয়, যৌন জনন প্রধানত মিওসিস নির্ভর হয়, সেজন্য এখানে প্রকরণ দেখা যায়। তারপর অপত্য জীবের প্রকৃতি, অপত্য জনিত্রী জীবের অনুরূপ হয়, মানে সন্তানটা কিরকম হয়, জনিত্রী জীব মানে বাবা মায়ের মতো সেম, বাবার বা মা যাদের মতো সেম দেখতে হয়, আর অপত্য জনিত্রী জীবের থেকে পৃথক দেখতে হয়। কখনো বাবা মায়ের মতো দেখতে দেখেছো কাউকে? কিছুটা পার্ট দেখতে, পুরো সেম নয়। প্রকরণ সৃষ্টি, নতুন উদ্ভিদের সৃষ্টি এখানে হয় না, এখানে হয় প্রকরণ সৃষ্টি হয়। অপত্য অভিযোজনের ক্ষমতা, অপত্যের অভিযোজন ক্ষমতা অনেক কম, আর এখানে অপত্যের অভিযোজন ক্ষমতা অনেক বেশি। কারণ কি? এ প্রকরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, অভিযোজনের ফলে মানে অনেক উন্নত বৈশিষ্ট্য যুক্ত হয়েছে, ঠিক আছে? সেজন্য অভিযোজন ক্ষমতা অনেক বেশি। ওকে, চলো নেক্সট হচ্ছে কিছু শর্ট সিউডোমাইসেলিয়াম। জনিত্রী ইস্ট কোষটির সঙ্গে অনেকগুলি কোরক শৃঙ্খলাকালে যদি যুক্ত হয়, একটা ইস্টের কোষের সঙ্গে যদি অনেকগুলো কোরক একসাথে যুক্ত হয়, এরকম যুক্ত হয়, তাকে কি বলে? শৃঙ্খলাকারে যদি যুক্ত হয় তাকে সিউডোমাইসেলিয়াম বলা হয়। ইস্টের তরুলা দশা কি?
জনিত্রী ইস্ট কোষটির বিভিন্ন অংশ থেকে কোরক উৎপন্ন হওয়ার পর প্রতিটি কোরক পুনরায় গঠন করলে তাকে টরুলা প্রাণীর মতো দেখতে হয়, সেজন্য একে ইস্টের টরুলা দশা বলা হয়। তাহলে প্রতিটি অংশ থেকে কোরক সৃষ্টি হয়, সেখান থেকে প্রতিটা থেকে যখন নতুন প্রাণী সৃষ্টি হয় তাকে টরুলা দশা বলা হয়। ফ্ল্যাজেলা বিহীন অচল রেণুকে এক প্ল্যানের রেণু বলে, এক প্ল্যানো রেণু বলে ফ্ল্যাজেলা বিহীন। যার ফ্ল্যাজেলা থাকে না, সেই করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, সেজন্য ফ্ল্যাজেলা বিহীন অচল রেণুকে আমরা কি বলে, এক প্ল্যানো রেণু। ঠিক আছে। আর প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড লার্ভা দশা হলো মানুষের সংক্রমক দশা। এটা পরীক্ষায় আসে, প্লাজমোডিয়ামের কোন দশা মানুষের সংক্রমণ করে? স্পোরোজয়েড লার্ভা দশা মানুষের সংক্রমণ ঘটায়। ফার্নের অনেকগুলি বৃন্তযুক্ত রেণুস্থলী একত্রিত হয়ে ইন্ডুইসিয়াম দ্বারা আবৃত হয়ে সোরাস গঠন করে। ফার্নের পাতার মধ্যে, এটা ধরো ফার্নের পাতা, ঠিক আছে, এই ফার্নের পাতার মধ্যে এরকম ছোট ছোট সোরাস আছে, ঠিক আছে, তার মধ্যে রেণু আছে। এই যে সোরাস গঠন করে ফার্নের মধ্যে, যদি বলে সোরাস কাদের কোন উদ্ভিদে দেখা যায়, তখন হবে ফার্নের দেহে। ফার্নের দেহে একই ধরনের রেণু কে বলা হয় হোমোস্পোর, তারা হলো হোমোস্পোরাস গঠন করে, এবং ক্ষুদ্রাকার পুংরেণু ও বৃহদাকার স্ত্রীরেণু নামক পৃথক প্রকৃত রেণুকে বলা হয় হেটারোস্পোর, যাদের হেটারোস্পোরাস বলা হয়। এবারে এসো টিস্যু কালচার বা কলাকর্ষণ পদ্ধতি। মানে এটা তো জানো নিশ্চয়, কতগুলো কোষ মিলিয়ে কলা তৈরি হয়, আবার কতগুলো কলা মিলিয়ে অঙ্গ তৈরি হয়, কতগুলো অঙ্গ মিলিয়ে তন্ত্র তৈরি হয়। ঠিক আছে, তাহলে কোষ মিলিয়ে কি হয়? কোষ মিলিয়ে কলা, কলা মিলিয়ে অঙ্গ, অঙ্গ মিলিয়ে তন্ত্র। যেমন ধরো তোমার লিভারের কোষ নিয়ে নিলাম, ঠিক আছে, লিভারের কোষ নিয়ে কতগুলো লিভারের কলা তৈরি হলো, লিভারের কলাকে আমরা কি বলি? হেপাটিক টিস্যু। ঠিক আছে, সেই হেপাটিক টিস্যু মিলিয়ে কি তৈরি হলো? লিভার তৈরি হলো। ঠিক আছে, সেটা হচ্ছে একটা কি অঙ্গ। এই অনেকগুলো লিভার, তার সাথে ধরো পাকস্থলী, তারপরে তোমার ওই বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, এইসব মিলিয়ে কি তৈরি হলো? তোমার পৌষ্টিক তন্ত্র তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই যে কতগুলো কোষ মিলিয়ে কলা, কলা মিলিয়ে অঙ্গ, কতগুলো অঙ্গ মিলিয়ে তন্ত্র তৈরি হয়। তো সেই রকম টিস্যু কালচার বা কলাকর্ষণ পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদের অংশকে আমরা কি বলে থাকি? এক্সপ্ল্যান্ট বলে থাকি। সামনে আসছে কলাকর্ষণ পদ্ধতি কি, তখন দেখবে। চ্যাপ্টা কৃমি বা প্ল্যানেরিয়ার মাথাকে লম্বালম্বি ভাবে কেটে কোনো ধাতব পাত দ্বারা যদি পৃথক করা হয়, তারা পুনরুৎপাদন পদ্ধতিতে পুনরায় জুড়ে যায়, এটা আমরা পড়েছি। ওকে, নেক্সট এবার হচ্ছে অঙ্গজ বঞ্জন। অঙ্গজ জনন, অঙ্গজ জনন কি? অঙ্গজ জনন কি? মানে অঙ্গের সাহায্যে জনন বংশ বিস্তার করে থাকে, তাই না? তো উদ্ভিদের কি কি অঙ্গের সাহায্যে বংশ বিস্তার করতে পারবে? মূল, কাণ্ড, পাতা। উদ্ভিদ তো এই তিনটেই আছে, আর কিসের সাথে করবে? তো উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকে কোষ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে যখন নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে অঙ্গজ বংশ বিস্তার বলা হয়। এই অঙ্গজ বংশ বিস্তারকে, অঙ্গজ জননটা কিন্তু পরীক্ষায় আসে, কাকে বলে? ঠিক আছে, যৌন অযৌন যতটা না আসে, তার থেকে অঙ্গজ জননটা বেশি আছে। ঠিক আছে, তো অঙ্গজ জনন পদ্ধতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিকটা নিশ্চয়ই উদ্ভিদ নিজে থেকেই করে, ঠিক আছে, মানে ন্যাচারালি হয়। কৃত্রিমটা কি? মানুষ করে। ঠিক আছে, মানুষ করে। মানুষ তো আলাদাই গ্রহের, আলাদাই মানুষ। ঠিক আছে, মানুষ সবসময় কৃত্রিম জিনিস তৈরি করে। তো দেখো, প্রাকৃতিক অঙ্গ বংশ বিস্তার, অঙ্গজ বিস্তার কাকে বলে? উদ্ভিদের অঙ্গ প্রাকৃতিকভাবে জনিত্রী দেহ থেকে যদি বিচ্ছিন্ন হওয়ার পর বিচ্ছিন্ন অঙ্গ থেকে যখন কোষ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি। মানে ধরো সোজা কথা, উদ্ভিদের কাণ্ড আছে, একটা উদ্ভিদের কাণ্ড আছে, সেই কাণ্ডটা ভেঙে পড়ে গেল, সেখান থেকে নতুন গাছ হলো, তাহলে কি কাণ্ডটা তার অঙ্গ। সেখান থেকে যখন আবার নতুন গাছ হলো, তাহলে কি সে নিজে কোষ বিভাজন করলো, কোষ বিভাজন করে নতুন সে একদম নতুন উদ্ভিদে পরিণত হলো। তাহলে একটা উদ্ভিদের অঙ্গ থেকে যখন আরেকটা উদ্ভিদ তৈরি হলো, সে অঙ্গজ বিস্তার। তাহলে কি এখানে মানুষের কোনো ভূমিকা আছে? সে নিজে থেকেই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার উদাহরণ। যেমন মূলের দ্বারা উদ্ভিদের তিনটেই অংশ, কি কি? মূল, কাণ্ড, পাতা। তাহলে এই তিনটের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার করবে। তাহলে মূলের দ্বারা কে কে করে থাকে? মিষ্টি আলু, রাঙালু, শাঁকা আলু। ঠিক আছে, কাণ্ডের দ্বারা কে করে? কচুরি পানা। ওকে, কাণ্ডের দ্বারা কে করে? কচুরি পানা। পাতার দ্বারা করে পাথরকুচি, পাতার দ্বারা করে পাথরকুচি। কচুরি পানা করে আখ, করে
ওকে, আঁখ করে। ওকে, আরো কিছু কিছু উদাহরণ লিখিয়ে দিচ্ছি, দেখে রাখো। মূলের দ্বারা তো মিষ্টি আলু বললাম, আর কাণ্ডের দ্বারা এখানে লিখে রাখো মেন্থা, মেন্থা, স্ট্রবেরি, আর আখ তো লিখেই দিয়েছি, ঘাস। ঘাস দেখবে কাণ্ডের দ্বারা, ঘাস কি হয়, ধরো এই একটা ঘাস হয়েছে, ঠিক আছে, এর একটা অংশ কাণ্ড থেকে বেরিয়ে এসে এখানে পড়লো এবং সেখান থেকে আবার ঘাস, যেজন্য দেখবে বর্ষাকালে ঘাস বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে, কারণ তার প্রথম মাটিতে সে সোর্স পাচ্ছে, মানে তার প্রকৃত পরিমাণে তার প্রাকৃতিক পরিবেশ পাচ্ছে, তার উপর সে কাণ্ডটা বিস্তার করতে পারছে, ঠিক আছে। তাহলে মূলের দ্বারা বংশ বিস্তার করে কে? মিষ্টি আলু, রাঙালু, শাঁকালু। কাণ্ডের দ্বারা করে কে? তোমার কচুরিপানা, আখ, মেন্থা, স্ট্রবেরি। পাতার দ্বারা কে করে? পাথরকুচি। এটা কিন্তু পরীক্ষায় আসে, পাতার দ্বারা বংশ বিস্তার কে করে থাকে? সে হচ্ছে পাথরকুচি। ওকে, এখানে কিছু বলার আছে। এই খর্ব ধাবকটা একটু দেখে রাখো কি বলে। বলছে কচুরিপানা বলছে খর্ব আকৃতির কাণ্ডের জল তলের সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত পর্বমধ্যগুলি খুব স্থূল, সেজন্য এদেরকে খর্ব ধাবক বলে। এটা একটু দেখে নেবে, একটু মাঝে মধ্যে আসে। পাথরকুচিটা দেখবে। পাথরকুচি পত্রজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। মানে ধরো পাথরকুচির পাতা এরকম দেখতে, ঠিক আছে, তো এর পত্রজ মুকুল থেকে এইখান থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তো সেটাই হচ্ছে পাথরকুচির বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার হচ্ছে কৃত্রিম, এটাই মেইনলি পরীক্ষায় আসে। কৃত্রিম পদ্ধতি কি কি? কৃত্রিম পদ্ধতি হচ্ছে কাটিং পদ্ধতি, তারপরে গ্রাফটিং পদ্ধতি, মাইক্রো প্রপাগেশন। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কাটিং, গ্রাফটিং, মাইক্রো প্রপাগেশন। কাটিং কি? যখন একটা উদ্ভিদের, ধরো গোলাপ, ঠিক আছে, গোলাপ গাছের একটুখানি কেটে নিলে, কেটে তুমি মাটিতে পুঁতে দিলে, ব্যাস, কাটিং এর ফলে নতুন উদ্ভিদ তৈরি হয়ে গেল, আর একটা নতুন উদ্ভিদ গোলাপ গাছ তৈরি হয়ে গেল। এটাই কাটিং পদ্ধতি, ঠিক আছে। এটাকে বলে স্টেম কাটিং। স্টেম মানে তার একটা শাখা কেটে নিয়ে পুঁতে দিল, এটা হচ্ছে স্টেম কাটিং। রুট কাটিং, যখন একটা উদ্ভিদের, যেমন ধরো লেবু বা তোমার তেঁতুল গাছে কি হয়, তার মূলটাকে একটুখানি কেটে নিয়ে যখন বসিয়ে দেওয়া হয়, সেখান থেকে যখন নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, সেটাকে বলে রুট কাটিং। তাহলে কাটিং মানে কি? উদ্ভিদের কোনো একটা অংশ কেটে নিয়ে যখন সেটাকে ডিরেক্ট মাটিতে পুঁতে দিয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তাকেই বলে কাটিং, বা যাকে আমরা শাখা কলম বলে থাকি, ঠিক আছে। তো এর দুটো ভাগ, একটা হচ্ছে স্টেম কাটিং আর একটা হচ্ছে রুট কাটিং। স্টেম মানে একটা শাখা কেটে নেওয়া হচ্ছে, জবা গাছে বা গোলাপ গাছে দেখা যায় একটা শাখা কেটে মাটিতে পুঁতে দিলে, এবং সেখানে যদি আইবিএ বা এনএএ, আইবিএ এর পুরো নাম কি বলো দেখি, এনএ এর পুরো নাম একজন বলো দেখি, বলো, ফার্স্ট পড়িয়েছিলাম। স্যার, আইবিএটা তো হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর এনএ? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। আর কোনটা, এগুলো কি কিরকম হরমোন? প্রাকৃতিক, কৃত্রিম, নাকি অন্য কিছু? এইগুলো স্যার কৃত্রিম অক্সিন হরমোন, তো মানে আইবিএটার মতো কৃত্রিম হরমোন এগুলো, ঠিক আছে। তাহলে এতে কিছুটা কৃত্রিম হরমোনে ডুবিয়ে আবার যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, তখন সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। এবারে রুট কাটিং এর ক্ষেত্রে পাতিলেবু, কমলালেবু, তেঁতুল বললাম, যাদের এর শাখা মূলটাকে কেটে, আবার মূল মেনে মেন মূলটা কেটে দিও না, ঠিক আছে, শাখা মূলটাকে কেটে মাটিতে পুঁতে দিলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। মেন মূলটা কেটে দিলে ওই আসল গাছটাই মারা যাবে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রাফটিং বা জোর কলম। তাহলে শাখা কলম পড়েছি, জোর কলম, এটা ভাই আমার ছোট থেকেই গুলাতো, ঠিক আছে। তো দেখো গ্রাফটিং আর ভুলবে না কখনো, ঠিক আছে। কি হয়, ধরো একটা পচা গাছ আছে, ঠিক আছে, পচা গাছ, মানে স্কুলে দেখবে না কিছু ছেলে থাকে, আলু, মানে কিছু আলু থাকে পচা, আর কিছু আলু থাকে ভালো। ওই পচা আলুর সাথে ভালো আলু থেকে কি হয়, সারাও পচা হয়ে যায়। আর অনেক সময় ভালো আলুর কাছে পচা আলু থেকে
পচা আলুগুলোও ভালো হয়ে যায়। এটার পরিমাণ যদিও কম, বাট সেটা উদ্ভিদের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে ভালো আলুগুলো থেকে পচা আলুর কাছে এসে সেগুলো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, ঠিক আছে। কিন্তু আলুর উদাহরণটা ঠিকঠাক নয় যদিও। তো দেখো কি হয়, যখন একটা মোটামুটি গাছ তার সাথে একটা ভালো জাতের গাছের মিলন ঘটিয়ে মানে সেখানে পুঁতে দেওয়া হয়, সেখান থেকে যখন নতুন উদ্ভিদ সৃষ্টি হয় সেটা ভালো জাতের উদ্ভিদ তৈরি হয়। যেমন এটাকে স্টক আর সিয়ন বলা হয়। দেখো এটাকে পদ্ধতিটাকে বলা হয় গ্রাফটিং। সেখানে দুটো জিনিস ব্যবহার করা, একটা হচ্ছে সিয়ন আর একটা হচ্ছে স্টক। দেখবে সিয়নটাকে বলা হচ্ছে ভালো প্রজাতি, আর স্টক হচ্ছে যেটা মাঝারি, যার সাথে তুমি জুড়ছো, সেটা হচ্ছে স্টক। কিভাবে মনে রাখবে? একটা কথা আছে, ওই ছেলেটা না খুব সিয়ানা, বা মেয়েটা সিয়ানা বলে না, সিয়ানা মানে কি, সে খুব ভালো, মানে সে অনেক মানে উন্নত প্রজাতির, ঠিক আছে, অনেক কিছু জানে, সেজন্য সিয়ন বলা হচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে মনে রাখতে পারো। মাসুদ পচা আলু, আর ওর কাছে থেকে তুইও পচে যাচ্ছিস, তাই তো? আর মূল সহ যে উদ্ভিদটাকে আমরা বেছেছিলাম, যার মধ্যে সিয়নটাকে জড়ায়, সেটাকে বলা হচ্ছে স্টক, ঠিক আছে। তাহলে এবারে এসো গ্রাফটিং পদ্ধতিটা কি বা জোড় কলম কি বললাম, এক জাতীয় দুটি উদ্ভিদের একটি শাখা বা মুকুলকে অপর মূল সহ উদ্ভিদের কাণ্ডের সঙ্গে যখন যুক্ত করা হয় এবং নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তাকেই গ্রাফটিং বা জোড় কলম বলা হয়। এখানে একটা সিয়নের প্রয়োজন হয় আর একটা স্টকের প্রয়োজন। আর কাটিং এর মতো গ্রাফটিং এও তিনটে পদ্ধতিতে হয়। কেউ এটাকে টোং বলা হয়, টাং 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 মানে কি জীব, টাং মানে কি জীব, TONGUE টাং, ঠিক আছে। সাইড, আর এটা হচ্ছে ক্রাউন। ক্রাউন মানে কি, দেখবে রাজা বা রানীর মাথায় যে মুকুট থাকে না, তাকে বলে ক্রাউন, ঠিক আছে। দেখবে যখন অ্যাওয়ার্ড পুরস্কার দেয়, মাথায় ক্রাউন পরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো টাং গ্রাফটিং কি, এখানে ছবি আছে এই যে, দেখো এটাকে জিভের মতো কেটে দিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে টাং গ্রাফটিং। এই যে ছবি দেওয়া আছে, এটা হচ্ছে টাং গ্রাফটিং, জিভের মতো কাটা হয়েছে। সাইড গ্রাফটিং কি, এক সাইডে যখন সিয়নটাকে পোঁতা হচ্ছে, সেটা হচ্ছে সাইড গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং কি, যখন এমন ভাবে পোঁতা হয় স্টকের মধ্যে সিয়নটাকে, যে পুরো উপর থেকে দেখে মনে হচ্ছে ওই ক্রাউনের মতো, সেজন্য এটাকে ক্রাউন গ্রাফটিং বলা হয়। বোঝা যাচ্ছে? স্টাং গ্রাফটিং কি, সাইড গ্রাফটিং কি, ক্রাউন গ্রাফটিং কি, বোঝা যাচ্ছে? টোং কেউ বলো না ভাই, টাং কিন্তু, ওকে। দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা গেলেও একবীজপত্রী উদ্ভিদে তা সম্ভব হয় না, কারণ একবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিল বা ক্যাম্বিয়াম বিহীন থাকে। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে যে দ্বিবীজপত্রী না একবীজপত্রী উদ্ভিদে কাদের মধ্যে গ্রাফটিং করা সম্ভব, তখন হবে কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা সম্ভব, ঠিক আছে। একবীজপত্রীতে সম্ভব হয়। এবার আসো মাইক্রো প্রপাগেশন। এটা সংজ্ঞা তো আসবেই ভাই, যে কিছু না পড়ে যাও, শুধু মাইক্রো প্রপাগেশন পড়ে যাও, এক নম্বর পাবেই, ঠিক আছে। মাইক্রো প্রপাগেশন কাকে বলে? মাইক্রো মানে কি, মাইক্রো মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র। প্রপাগেশন মানে কি, বংশকে বিস্তার করছে। তাহলে যখন ক্ষুদ্র জায়গায় বংশ বিস্তার করছে, সেটাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। বা এখানে কি হচ্ছে দেখো, কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর থেকে একটা কলা বার করে নেওয়া, সেই কলাটাকে একটা পেট্রির ডিশ নেওয়া হয়, ঠিক আছে। এরকম ছোট পাতলা চ্যাপ্টার ডিশ নেওয়া হয়, তার মধ্যে পুষ্টি জাতীয় পদার্থ রাখা হয়, তার মধ্যে কলাটাকে ছেড়ে দেওয়া এবং তাকে রেখে গ্রো করানো। গ্রো করিয়ে সেখান থেকে একটা উদ্ভিদ বা কোনো একটা প্রজাতির সৃষ্টির পদ্ধতিকেই বলা হয় মাইক্রো প্রপাগেশন বা কলা বর্ষণ পদ্ধতি, ঠিক আছে। কি হচ্ছে সংজ্ঞা দেখো, বিভিন্ন মাইক্রো বা ম্যাক্রো এলিমেন্ট, যেমন কার্বনের উৎস, সুক্রোজ, হরমোন যেমন অক্সিন হরমোন, সাইটোকাইন, ভিটামিন বা কিছু জৈব উপাদান প্রভৃতির সঠিক মিশ্রণে প্রস্তুত বিশেষ কর্ষণ পদ্ধতির মাধ্যমে কৃত্রিমভাবে উদ্ভিদের কোষ, কলা, অঙ্গ বা ভ্রূণ ইত্যাদির বৃদ্ধি, বিভাজন, অপত্য উদ্ভিদ তৈরির পদ্ধতিকে কলা বর্ষণ পদ্ধতি বলা হয়। এই যে যেটা বললাম টিস্যু কালচার, একটা টিস্যুকে কেটে নিয়ে পেট্রিসের মধ্যে রাখা হচ্ছে, এটা নতুন উদ্ভিদ সৃষ্টি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি দেখা যাচ্ছে না? অনেকে কমেন্ট মেসেজ করছে, স্যার দেখা যাচ্ছে না।
তাহলে মাইক্রো প্রপাগেশন কি? তাহলে কলাবর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের পৃথকীকৃত ক্ষুদ্র অংশ ছোট টুকরো থেকে উদ্ভিদের কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তার করে। একটা ছোট কোষ থেকে যখন একটা বড় অংশে পরিণত হলো সেটাকে মাইক্রো প্রপাগেশন বলা হয়। ঠিক আছে, তো মাইক্রো প্রপাগেশনের ধাপগুলি কি? এক্সপ্ল্যান্ট নেওয়া হয়, বলেছিলাম একটা নতুন কলা বা মুকুল নির্বাচন করতে হবে, ঠিক আছে, যেটাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। সেটাকে কর্ষণ মাধ্যমে এক্সপ্ল্যান্ট থেকে অবদিত কোষ পুঞ্জ বা কেলাস টিস্যু গঠন করবে এবং সেই কেলাস থেকে ভ্রূণ গঠন করবে এবং সেই ভ্রূণ থেকে আস্তে আস্তে উদ্ভিদ বা প্ল্যান্টলেট গঠিত হবে এবং গ্রিন হাউসে শিশু উদ্ভিদের অভিযোজন ঘটবে। গ্রিন হাউস তোমাদের পড়িয়েছিলাম জানো, এবং সেখান থেকে আস্তে আস্তে সেটা ছোট ছোট থেকে স্যাপলিং থেকে আস্তে আস্তে সেটা চারা গাছে পরিণত হবে এবং চারা গাছের মাধ্যমে সেটা আস্তে আস্তে বড় উদ্ভিদে পরিণত হবে। এটা হচ্ছে মাইক্রো প্রপাগেশনের ধাপ। এটা ফ্লোচার্টে লেখাই আছে, অনেক সময় পরীক্ষায় আসে মাইক্রো প্রপাগেশনের ধাপগুলো ফ্লোচার্টের মাধ্যমে লেখো, তখন কিন্তু এটা লিখতে হবে। ঠিক আছে, নেক্সট মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব কি আর বেশি বাকি ক্লাস এখনই শেষ হয়ে যাবে। এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যেই তুমি যতটা ভ্যারাইটি যত সংখ্যক অপত্য চাও সেটা উৎপাদন করতে পারো। এই পদ্ধতিতে অপত্য উদ্ভিদ সৃষ্টির জন্য বীজের দরকার হয় না, বীজ দরকার হয়, কারণ তুমি উদ্ভিদ থেকে যার টিস্যু বা কলা নিয়ে তুমি কোষ বা টিস্যু নিয়ে করছো, সেই জন্য বীজের দরকার হয় না। বছরে যে কোনো সময় তুমি চারা গাছ তৈরি করতে পারো। এইটা বেশিরভাগ করে থাকে যারা নার্সারি হয় না তারা করে থাকে। বিশুদ্ধ ভাইরাস মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়, বিশুদ্ধ উদ্ভিদ সৃষ্টি করা যায়, সোজা কথা। জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদগুলিতে বজায় থাকে। মানে জনিত্রী যে উদ্ভিদের যা যা বৈশিষ্ট্য সেগুলো অপত্য উদ্ভিদের সেম থাকে। সেটা হচ্ছে তোমার মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব। তাহলে মাটির নিচে অবস্থিত পরবর্তীত মৃদগত কাণ্ড থেকে কাণ্ড, যেমন আলু থেকে স্ফীতকন্দ, আদা থেকে গ্রন্থিকন্দ, ওল থেকে গুঁড়িকন্দ, পেঁয়াজের কন্দ থেকে উদ্ভিদের অঙ্গজ বিস্তার ঘটে। তাহলে আলুর যদি বলে আলুর কোথা থেকে অঙ্গজ বংশ বিস্তার ঘটে, তখন হবে স্ফীতকন্দ। আদার গ্রন্থিকন্দ, ওলের গুঁড়িকন্দ, পেঁয়াজের শুধু কন্দ। ঠিক আছে, মাটির উপর দিয়ে অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত লতানো কাণ্ডকে বলা হয় ধাবক। যেগুলো দেবে কাণ্ডগুলো একটু লতিয়ে লতিয়ে যায় সেগুলোকে বলা হয় ধাবক। আর বিগোনিয়া, সেনসেভেরিয়া ইত্যাদি উদ্ভিদের পাতায় অস্থানিক মুকুল থেকে অপত্য উদ্ভিদ তৈরি হয়। এইটা ইম্পর্টেন্ট। খাম আলু, চুপড়ি আলু প্রভৃতি উদ্ভিদের কাক্ষিক মুকুল প্রভৃতির পুষ্প মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে স্থিত হয়ে অঙ্গজ বংশবিস্তারে সহায়ক যে অঙ্গ গঠন করে তাকে বলা হয় বুলবিল। বুলবিল কি পরীক্ষায় আসে, তার উদাহরণ হচ্ছে খাম আলু আর চুপড়ি আলু। ওকে, চলো নেক্সট। এবার আসছে যৌনক্রম। যৌনক্রমটা পরীক্ষায় আসে কিন্তু ভাই, ঠিক আছে, মানে অল্টারেশন অফ জেনারেশন বলা হয়। অল্টারেশন অফ জেনারেশন মানে প্রথমে ধরো ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড। এই যে পদ্ধতি ক্রমাগত চলতে থাকে তাকেই বলা হচ্ছে কি তোমার যৌনক্রম। ঠিক আছে, সোজা কথায় ডিপ্লয়েডকে আমরা রেণুধর বলে থাকি বা স্পোরোফাইট, আর হ্যাপ্লয়েডকে আমরা বলে থাকি কি লিঙ্গধর বা গ্যামেটোফাইট। ঠিক আছে, কিভাবে ঘটে? ধরো একটা প্ল্যান্ট আছে, ঠিক আছে, 2n সংখ্যক প্ল্যান্ট মানে কি 2n সংখ্যক মানে ডিপ্লয়েড। সে প্ল্যান্ট না, ধরো একটা প্রাণী, ঠিক আছে, সে যখন গ্যামেট উৎপাদন করেনি তখন তার বডিতে কি আছে 2n সংখ্যক আছে। সে যখন গ্যামেট উৎপাদন করলো তখন কিসে ভেঙে গেল? তখন n হয়ে গেল, n ভেঙে গেল। এবারে এই n গুলো যখন আবার কোষ বিভাজন করলো, মাইটোসিস ঘটালো, তখন তারা কিসে পরিণত হলো? 2n এ পরিণত হলো। আবার যখন তাহলে এটা কি জাইগোট গঠন করলো, আবার এই 2n আবার যখন ভেঙে গিয়ে অনেক ক্ষুদ্র 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 কোষে পরিণত হলো, তখন তারা কি গঠন করলো? তখন আবার তারা পুনরায় n সংখ্যাকে ভেঙে গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? প্রথমে 2n ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড। এই যে চেইন চলতে থাকছে, প্রথমে ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড। এই ডিপ্লয়েডকে আমরা বলে থাকি কি রেণুধর, আবার হ্যাপ্লয়েডকে বলে থাকি লিঙ্গধর, আবার ডিপ্লয়েডকে বলে থাকি রেণুধর।
এই যে ক্রমাগত চলতে থাকছে এটি কি বলা হয় যৌনক্রম বা অল্টারেশন অফ জেনারেশন। কি বলছে, উদ্ভিদের জীবন চক্রে রেণু উৎপাদনকারী ডিপ্লয়েড দশা হলো রেণুধর দশা এবং হ্যাপ্লয়েড রেণু ও তা থেকে গ্যামেট উৎপাদন পদ্ধতি হলো লিঙ্গধর দশা। মানে হ্যাপ্লয়েডটাকে লিঙ্গধর দশা বলছে। কোন জীবের জীবন চক্রে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড এই পর্যায়ক্রমিক যখন আবর্তন ঘটতে থাকে তাকে যৌনক্রম বলে। মানে একবার ডিপ্লয়েড আবার ডিপ্লয়েড আবার হ্যাপ্লয়েড, এই যে পর্যায়ক্রমিক আবর্তন ঘটতে থাকে তাকে যৌনক্রম বলা হয় বা অল্টারেশন অফ জেনারেশন বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় আছে, পারলে তলায় এই যে ফ্লো চার্টটা দিয়েছি এটা লিখে নিতে পারো। নেক্সট হচ্ছে ফার্নের যৌনক্রম কি, এই কেউ কিছু বলছো কিনা? ऐसे घूमिए पड़े चने के भाई, जिंदा हो क्या? हाँ ঠিক আছে, চলো লাস্ট এটা তো একটা পেজ আছে, দেখো বলি ফার্নের যৌনক্রম বা টেরিসের যৌনক্রম কি। ধরো একটা ফার্ন পাতা নিলাম, হ্যাঁ এটা ফার্ন গাছ, এটা ধরো ফার্ন গাছ। ফার্ন গাছ কি হয় কি ভাই, ঝাউ গাছ, ঠিক আছে, ধরো ফার্ন গাছ, সেখান থেকে তার একটা পাতা নেওয়া, পাতা এটা ধরো একটা ফার্ন পাতা, ঠিক আছে, সেই ফার্ন পাতার মধ্যে কি দেখা যায়, আমি বলেছিলাম সোরাস দেখা যায়। কি দেখা যায়? সোরাস দেখা যায়, আমি বলেছিলাম। সোরাসের মধ্যে কি থাকে? সোরাসের মধ্যে এটা কি ডিপ্লয়েড, সোরাস এইটা যখন ফার্ন পাতা আছে এটা কি ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে ডিপ্লয়েড। এইবারে এই সোরাসের মধ্যে কি আছে? সোরাসের মধ্যে রেণু আছে, তাই না? ধরো এরকম রেণু যুক্ত আছে। এই রেণুগুলো যখন ভেঙে যায়, মানে এখানেও 2n সংখ্যক আছে, এই রেণুগুলো যখন কোনো কারণে বায়ুর উপস্থিতিতে হতে পারে, জলের জন্য হতে পারে, তখন এটা ভেঙে যায়, মিওসিস কোষ বিভাজনের মধ্যে ভেঙে যায়, তখন কিসে পরিণত হয়? এন রেণুতে পরিণত হয়। এই রেণুগুলো বেরিয়ে গিয়ে এই সংখ্যক রেণুতে পরিণত হয়। এরা কি গঠন করে? এরা আবার যখন মাটিতে পড়ে, এই রেণুগুলো যখন মাটিতে পড়ে তারা একটা এরকম প্রোথ্যালাস গঠন করে। কি গঠন করে? প্রোথ্যালাস গঠন করে, এরকম দেখতে হয় এখানে, ঠিক আছে। এর মধ্যে পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট থাকে। পুংগ্যামেটকে বলা হয় অ্যানথ্রেডিয়াম। পুংগ্যামেটকে কি বলা হয়? অ্যানথ্রেডিয়াম। আর এটা হচ্ছে পুংগ্যামেট। আর স্ত্রীগ্যামেট যেটা থাকে সেটাকে কি বলা হয়? আর্কিগোনিয়াম। কি বলা হয়? আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম, এটা হচ্ছে স্ত্রীগ্যামেট। তাহলে একবার পুংগ্যামেট, এই দুটোই কি? দুটোই এন, তাহলে এটা হলো এন। আবার এই আর এরা যখন মিলিত হয়ে জাইগোটে পরিণত হয়, 2n সংখ্যক জাইগোটে পরিণত হয়, এই জাইগোট থেকে আবার নতুন উদ্ভিদে পরিণত হয়, তাহলে এটাও 2n। তাহলে দেখো এই যে পার্টটা, এই যে পার্টটা, এইটা পুরোটাই কি 2n, মানে কি ডিপ্লয়েড। আর এই যে পার্টটা আছে এটাও যুক্ত আছে এর সাথে, এর এই যে পার্টটা, এটা পুরোটা কি n, মানে কি হ্যাপ্লয়েড। তাহলে একবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড, এই যে ক্রমাগত চলতে থাকছে একে কি বলা হয়? যৌনক্রম। এটাই হচ্ছে ফার্নের যৌনক্রম। ডিপ্লয়েডকে আমরা কি বলে থাকি? ডিপ্লয়েডকে বলে থাকি রেণুধর, ডিপ্লয়েডকে বলে থাকি রেণুধর, আর হ্যাপ্লয়েডকে কি বলে থাকি? লিঙ্গধর। এরকম ছবির মাধ্যমে আঁকা, এই ছবিটা এখানে চলে আসছে। ক্লিয়ার? ওই যে তোমাকে বললাম টেরিসের মতো দেখতে হয়, সেই জন্য ফার্ন বা টেরিস বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হতে পারে এর বিজ্ঞানসম্মত নাম টেরিস দিয়ে কিছু আছে, আমার এটা জানা নেই, জেনে আমি বলবো, ঠিক আছে। বাট
তোমরা জেনে রাখো যে ফার্নের থোরাস যখন গঠন করে ওটা টেরিস আকৃতি প্রাপ্ত হয়, ঠিক আছে। চলো সেটাই এখানে লেখা আছে, দেখো কি বলছে, ফার্নের মূল উদ্ভিদ বা স্বাবলম্বী যেটা ডিপ্লয়েড রেণুধর প্রকৃতির হয়, সেই ডিপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক হয়। এই 2n যখন রেণুধর উদ্ভিদ দশায় পৌঁছলে সৃষ্টিত রেণু সেটাও 2n সংখ্যক মাতৃকোষ। এই রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন রেণুতে পরিণত হয় তখন কি করে, সে n হয়, সেই মানে হ্যাপ্লয়েড উৎপন্ন করে এবং এই বিদীর্ণ রেণুস্থলে নির্গত হয়ে অনুকূল পরিবেশে প্রোথ্যালাস যখন গঠন করে সেটাও লিঙ্গধর মানে n। এখান থেকে প্রোথ্যালাসের মধ্যে পুংধানী যখন যাকে বলে অ্যান্থ্রিডিয়াম, স্ত্রীধানী যাকে বলে আর্কিগোনিয়াম গঠন করে তারাও n সংখ্যক। অর্থাৎ হ্যাপ্লয়েড এই পুংধানীতে শুক্রাণু এবং স্ত্রীধানীতে ডিম্বাণু উৎপন্ন হয়, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে নিষেক ঘটে এবং ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয় এবং যা 2n সংখ্যক। এই জাইগোট পুনরায় বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটি পুনরায় রেণুধর উদ্ভিদ অর্থাৎ ফার্ন উদ্ভিদে পরিণত হয়। এই পদ্ধতিকেই বলা হয় ফার্নের জৈবিক্রম। পারলে নিচে এই ছবিটা দিয়ে দিও, মানে যেটা এখানে আঁকা আছে সেটাই আমি ওইখানে মানে একটা ইয়ে করে এঁকেছি আর কি, শর্ট। ওকে, চলো বলো জনন ক্লিয়ার কি না? এত দূরে ছিল জনন, ব্যাস একটা ক্লাসে খতম। আই হোপ ক্লিয়ার।